তেল আবিবের প্রাণকেন্দ্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, হাসপাতাল সহ ক্ষতিগ্রস্ত অনেক স্থাপনা। ইরানের পারমাণবিক চুল্লি ও পুলিশ কার্যালয়ে পাল্টা আক্রমণ, মার্কিন হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের। For everything, but we'll see what happens. Got a ways to go. They should have made the deal. I had a great deal for them. প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশে ছুটছে তেহরানবাসী, নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলিরাও। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। সকালে তেল আবিবের প্রাণকেন্দ্রে হামলা চালায় ইরান। এতে হাসপাতাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আরাক পারমাণবিক চুল্লি এবং পুলিশ কার্যালয়ে পাল্টা হামলার দাবি করেছে তেল আবিব। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি যুদ্ধ ঘোষণার পর ট্রাম্প বলেছেন, ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। ইসরায়েলি হামলায় ইরানে এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন 639 জন। পাল্টাপাল্টি হামলায় তুঙ্গে ইরান ইসরায়েল সংঘাত। বৃহস্পতিবার সকালেও ইরানের মিসাইল হামলায় কেঁপে ওঠে তেল আবিবের প্রাণকেন্দ্র। দফায় দফায় চালানো হামলায় রামাতগানের হাসপাতাল, শপিং মল ও স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। তেহরানের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত হেনেছে। এতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপনা, গোয়েন্দা সুযোগ সুবিধা ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ইসলামী বিপ্লবী গার্ডের। একই দিন ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে পাল্টা হামলার দাবি করে তেল আবিব। বিষয়টি নিশ্চিত করে তেহরান বলছে, এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের রকেট লঞ্চার ও পুলিশের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বুধবার এক প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের শেষ দিকে সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত করেছেন। তবে পুরো বিষয়টি এখনও বিবেচনাধীন আছে এবং পরিস্থিতি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্লুমবার্গের ওই প্রতিবেদনের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে। আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। এদিকে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সিনেট আর্ম ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে। ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে আখ্যা দেন তারা। চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার আবারও বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে ঢাকা এই বৈঠকে ইসরায়েলে অংশ নেবে বলে জানা গেছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইসরায়েলে হামলা চালানোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তেহরান কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে আর ইসরায়েল নিরীহদের উপর হামলা চালাচ্ছে। এদিকে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সামরিক সহযোগিতা চাওয়া হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চরম আকার ধারণ করেছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হচ্ছে দুই পক্ষেরই। তবুও কেউই কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। ইসরায়েলে চালানো হামলাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেছেন, ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তুকেই টার্গেট করেছে, উল্টো ইসরায়েলি নিরীহদের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবি তার। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইউর প্রতিনিধিদের সঙ্গে ফোনালাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর।
দেশটির। আলোচনায় পরমাণু ইস্যুতে সমাধান খোঁজার কথা বলা হয়েছে তেহরানকে। বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে বার্লিন। তবে তারা প্রস্তাব দিয়েছে তেহরানকে প্রমাণ দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র চাইছে না। এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, এই সংঘাত যেন আন্তর্জাতিক রূপ না নেয় তা নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব তা করতে হবে। ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দূর করার একমাত্র পথ কূটনীতি বলেও মন্তব্য করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাদিম মারজান। যাবো তার কাছে। নাদিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইরান ইসরায়েল যুদ্ধের আসলে এক সপ্তাহ হয়ে গেল। এর মধ্যে আমরা রিপোর্টে দেখছিলাম আসলে সবশেষ অবস্থা, তারপরেও আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাই সবশেষ অবস্থা কি। মাকসুম, ইরান ইসরায়েল সংঘাতে আমরা সবশেষ যে জানি, গত 7 দিন ধরে হামলা পাল্টা হামলায় কাঁপছে তেল আবিব ও তেহরান। এই তেল আবিব ও তেহরানে হতাহত হচ্ছে বহু মানুষ। ইতোমধ্যে দেখা গেছে তেল আবিবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তেল আবিবের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে ইরান এবং ব্যালিস্টিক মিসাইল আসলে পাল্টাপাল্টি হামলাই চলছে। ব্যালিস্টিক মিসাইল বহর সেটা পাঠাচ্ছে ইরান। এ নিয়ে দেখা গেছে যে বিভিন্ন দেশ থেকে নিন্দা জানালেও মানে যুদ্ধ পরিস্থিতি আসলে সেই মানে সেইভাবে কি আসলে হচ্ছে, মানে সমাধানের পথে যাচ্ছে কিনা, আপনি এখন কি মানে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইরানের পক্ষে সরাসরি কেউ না থাকলেও ইসরায়েলের পক্ষে পশ্চিমারা রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ ইসরায়েলের পক্ষে সরাসরি মত দিয়েছে। এ নিয়ে আমাদের কাছে বিস্তারিত কিছু তথ্য রয়েছে, আমরা যাচ্ছি সেখানে। এই যে আমরা ইরান ইসরায়েল সংঘাতের বেশ কিছু তথ্য আমরা দেখতে পাচ্ছি, এটার বিস্তারিত একটু জানাবেন দর্শকদের। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। গত 7 দিন ধরেই ইরানে যখন ইসরায়েল প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালায়, আকস্মিক হামলাটা ছিল। এই হামলার পরে এর পরের দিন থেকেই অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইরান অভিযান শুরু করে এবং ইরানে বহরের পর বহর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে। তো দেখা গেছে ইসরায়েলের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর প্রথমে দেখা গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং আজকের যে হামলাটা হয়েছে সেখানে স্টক এক্সচেঞ্জ, শপিং মল এবং এমনকি হাসপাতালেও হামলা হয়েছে। তো আমরা দ্বিতীয় যে দেখতে পাচ্ছি, ইসরায়েলের কমান্ড সেন্টার গোয়েন্দা দপ্তরে হামলার দাবি করেছে ইরান, যদিও এই হামলার একদম অস্বীকার করেছে ইসরায়েল, যে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আসলে ইরান সেভাবে হামলা চালাতে পারছে না। দুই পক্ষ আসলে চেষ্টা করবে যে তারা যুদ্ধে এগিয়ে আছে, এটাই প্রমাণ করতে চায়। ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি করলেও হামলাটা হাসপাতালে হয়েছে, ইরানের দাবি এটা। অন্যদিকে ইরানের নাতানজ ও আরাক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা। এক্ষেত্রে ইসরায়েল যে হামলাগুলো চালিয়েছে সেক্ষেত্রে ইসরায়েলের লক্ষ্যটাই মূলত ওদের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো এবং এর পেছনে ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রকে চেয়ে এসেছে। আমরা সেটাও দেখতে পাচ্ছি, ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় ট্রাম্প অনুমোদন দিয়েছেন, কিন্তু যদিও তিনি বলছেন যে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আপনার কি মনে হয় আসলে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ভাবে এই যুদ্ধে জড়িয়ে যাবে কিনা? মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই হামলায় সরাসরি জড়িয়ে যায়, সেক্ষেত্রে গতকাল আমরা দেখেছি সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সে বলেছে যুক্তরাষ্ট্র যদি হামলায় জড়িয়ে যায় সেক্ষেত্রে পাল্টা জবাব দেবে এবং কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আসলেই এই পাল্টাপাল্টি এই জবাব দেওয়া, কড়া জবাব দেওয়া এগুলোর মধ্যেই চলবে। তবে যুদ্ধ পরিস্থিতি এখন পর্যন্ত আসলে খুব ভালো কিছু বলছে না। আমরা মানে সাধারণ মানুষ, দুই দেশেরই সাধারণ মানুষ নিশ্চয়ই খুব ভয়ে আছে, আতঙ্কে আছে। আমাদের হাতে এই সম্পর্কিত একটা রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টটা দেখে আবারও আপনার সঙ্গে আলোচনায় ফিরছি। দর্শক, নাদিম মারজানের কাছে শুনছিলাম বিস্তারিত। এরপরে যেটা হয়েছে যে ইসরায়েলি বাহিনীর হামলা থেকে প্রাণ বাঁচাতে তুরস্কের সীমান্ত শহর ভানের দিকে ছুটছেন ইরানের শত শত বাসিন্দা। ক্রমেই বাড়ছে আশ্রয় প্রার্থীর ঢল, হোটেলগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। একই দৃশ্য রয়েছে ইসরায়েলেও। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে সাইপ্রাসে সরিয়ে নেওয়া হয়েছে ১৫০০ ইসরায়েলিকে।
তুরস্কের ভান শহরে ইরানিদের আগমন বেড়েছে হঠাৎ করেই। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ঘরছাড়া এ বাসিন্দারা। ভিসাবিহীন 90 দিন থাকার সুযোগে অনেকেই আশ্রয় নিয়েছেন এই সীমান্ত শহরে। জানা গেছে কাপিকয় সীমান্ত দিয়ে প্রতিদিনই প্রবেশ করছেন শত শত ইরানি, কেউ পরিবার নিয়ে, কেউ বা একা। এদিকে যুদ্ধপীড়িত ইরানিদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে ভান শহরের হোটেলগুলো। বেশিরভাগ রুমই নেওয়া হয়ে গেছে গেল মঙ্গলবার থেকে। জানা গেছে এই মৌসুমে অন্যান্য সময়ে হোটেলে 50% ইরানি অতিথি থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 80%। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমন প্রত্যাশা রাখছেন হোটেল ব্যবস্থাপকেরা। আশা করছি এই বিপজ্জনক পরিস্থিতি দ্রুত কেটে যাবে। দুই দেশ নিজেদের মধ্যে সংঘাত মিটিয়ে নেবে, দুই দেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করবে। ভান শহর থেকে অনেকেই যেতে চাইছেন তুরস্কের ইস্তাম্বুল কিংবা আঙ্কারায়, কিন্তু অতিরিক্ত চাহিদার চাপে দূরপাল্লার বাস মিলছে না সহজে। সংকট দেখা দিয়েছে বিমানের টিকিট প্রাপ্তিতেও। এ কারণে বাধ্য হয়ে অনেকেই রয়ে যাচ্ছেন সীমান্ত শহরে। আর এই অনিশ্চয়তা বাড়াচ্ছে উদ্বাস্তুদের দুর্ভোগ। সংঘাত চান না দাবি করে তারা বলছেন, নিরাপদে যেন নিজ ঘরে ফিরে যেতে পারেন, এইটুকুই তাদের চাওয়া। এদিকে তেল আবিব তেহরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে ইসরায়েলিদের মধ্যেও। প্রাণে বাঁচতে নিরাপদে সরে যাচ্ছেন তারাও। বুধবার বিলাসবহুল ক্রুজ শিপ MS ক্রাউন আইরিশে করে 1,500 ইসরায়েলিকে সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়। কাকুলি আখতার, সময় সংবাদ। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরো আলোচনা করব। সহকর্মী নাদিম মারজানের কাছে আবারও যাচ্ছি। নাদিম, আমরা রিপোর্টে দেখলাম আসলে সাধারণ মানুষ এই যুদ্ধ পরিস্থিতি কিভাবে সার্ভাইভ করছে। দুই দেশের মানুষই আসলে আতঙ্কের মধ্যে রয়েছে। মাকসুম, আসলে সাধারণ মানুষের এ বিষয়ে কিছুই করার নেই, কারণ ইসরায়েলের যারা সাধারণ মানুষ রয়েছে তারা সাইরেন বাজার সঙ্গে সঙ্গে দেখা যায় বাংকারে পালাচ্ছে, বিভিন্ন আশ্রয় শিবিরে যাচ্ছে এবং তাদেরকে IDF এর পক্ষ থেকে বলা হচ্ছে, বারবার সতর্কতা জারি করা হচ্ছে যে আপনারা নিরাপদ আশ্রয়ে যান। অন্যদিকে ইরানে মানুষ বিভিন্ন অঞ্চলে স্থানান্তর হচ্ছে। দেখা গেছে যে অঞ্চলে বেশি হামলা হচ্ছে সেই অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যাচ্ছে। এমনকি অন্যান্য দেশেও আসলে তারা অন্যান্য দেশেও আমরা যেটা রিপোর্টে দেখতে পেলাম 1,500-এর বেশি ইসরায়েলি জাহাজে করে চলে গেছে। তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কিছু তথ্য রয়েছে, আমরা সেখানে যাব। নিশ্চয়ই। নাদিম, আমরা দেখতে পাচ্ছি তথ্যগুলো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, কাতারে মার্কিন ঘাঁটিতে প্রবেশে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ। যুক্তরাষ্ট্র কড়া সতর্কতা দিয়েছে। কাতারে যে আল উদেইদ মার্কিন ঘাঁটিটা রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের মানুষ সেখানে প্রবেশ করতে না পারে। এটা হচ্ছে নিরাপত্তার স্বার্থে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে নিহত 639 জন। এটা বলছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এটা হতে পারে এর থেকে বেশি মানুষ এ পর্যন্ত প্রাণহানি হয়েছে। অফিশিয়াল এটা এসেছে এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই দাবিটা করছে। এর থেকে বেশি মানুষও মারা যেতে পারে এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। পরের যে ধাপটা আমরা দেখতে পাচ্ছি, ইরানের অনুরোধে শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। এক্ষেত্রে আমরা বেশ কয়েকদিন আগে দেখেছি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিভিন্ন দেশকে ইসরায়েলের হামলা চালানোর জন্য নিন্দা জানানোর কথা বলেছেন, অনুরোধ করেছেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার কথা বলেছেন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছিল। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, খামেনিকে হত্যার হুমকি নিয়ে কথা বলতে চান না পুতিন। ইরানের পরম মিত্র বলা যায় রাশিয়াকে। সেক্ষেত্রে রাশিয়ার কাছে পুতিন বলেছে, রাশিয়ার কাছে এখন পর্যন্ত ইরান কোনো ধরনের সামরিক সহায়তা চায়নি, অফিসিয়ালি কোনো সামরিক সহায়তা চায়নি। সেক্ষেত্রে এছাড়া খামেনিকে হত্যার বিষয়ে যে কথা গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এবং ট্রাম্পও বলেছেন যে খামেনি কোথায় আছেন সেটা যুক্তরাষ্ট্র জানে, কিন্তু তাকে এই মুহূর্তে হত্যা করা হবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি বা যুক্তরাষ্ট্র এখন মারতে চায় না তাকে। তো খামেনিকে হত্যার বিষয়ে পুতিনকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এ বিষয়ে তিনি কোনোই জবাব দেবেন না। আমি ছোট্ট করে একটু জানতে চাই, হোয়াইট হাউসের সামনে অনেক মানুষ বিক্ষোভ করেছেন। আমরা দেখি এরকম যুদ্ধ পরিস্থিতি হলে সাধারণ মানুষ বিক্ষোভ করেন বিভিন্ন জায়গায়। মানে মানবিকতার কিন্তু একটা বিষয়, এত মানে অনেক মানুষ মারা যাচ্ছে, হতাহতের ঘটনা আমরা দেখছি। এখন আপনার মতে কি আসলে এই ধরনের এই যে জমায়েত মানুষের, এইটা কি যারা যুদ্ধে জড়াচ্ছে তাদের কি আসলে এই যুদ্ধ বন্ধে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা?
আমরা যদি দেখি গাজায় যখন ইসরায়েল হামলা চালানো শুরু করেছে বা চলমান হামলা রয়েছে, তার প্রতিবাদেও দেশে দেশে এবং যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সামনেও মানুষ অনেক বিক্ষোভ করেছে, কিন্তু এর প্রভাব তেমন একটা পড়েনি। না পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর, না পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। যদিও ডোনাল্ড ট্রাম্প কিছুদিন ধরে চাপে আছেন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, লস এঞ্জেলসে একটা প্রোটেস্ট হয়েছে, এ নিয়ে বেশ কিছু চাপে রয়েছেন। জি, আমরা আশা করব যে শেষ পর্যন্ত আসলে তাদের ওই মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধটা বন্ধ হবে, এমনটা আসলে সবারই প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মাকসুম, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। হ্যাঁ, আমরা যুক্ত হয়েছিলাম ইরান ইসরায়েল যুদ্ধের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সঙ্গে, আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন সহকর্মী নাদিম মারজান। এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠেন তরুণরা, যেমনটা মারজানের সাথে আলোচনা করছিলাম। অবিলম্বে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন তারা। এ সময় ইসরায়েলপন্থীরা বিক্ষোভকারীদের বাধা দিলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী। রাস্তায় ইরানি পতাকা ও হাতে প্লেকার্ড নিয়ে ইরানে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধের স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়াশিংটনের রাজপথ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসরায়েল যে অস্ত্রের অজুহাতে হামলা করছে সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই। বিক্ষোভে পাল্টা অবস্থান নেন ইসরায়েলপন্থীরাও। ভিড়ের মধ্যে কয়েকজন ইসরায়েলি পতাকা ওড়ালে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানটিতে। পরে পুলিশ এসে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা থামায়। প্রতিবাদে অংশ নেন অর্থোডক্স ইহুদিরাও। ইরানে জায়োনিস্ট হামলার নিন্দা জানান তারা। আমি শান্তির পক্ষে। আমি জানি না তারা কি করছে। সরকার প্রধানরা সবচেয়ে খারাপ কাজগুলোই করছে। টানা সপ্তম দিনের মতো ইরান ইসরায়েল সংঘাতে হতাহত হয়েছেন দুই দেশের বহু মানুষ। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 639 জন, যার বেশিরভাগই বেসামরিক। অন্যদিকে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 24 জন। নিহতদের সবাই সাধারণ মানুষ বলে দাবি তেল আবিবের। কাকুলি আখতার, সময় সংবাদ। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ওপর ইসরায়েলের হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। তেহরানের আত্মরক্ষার অধিকার নিয়ে প্রশ্ন তুলে উল্টো আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট বলেও অভিযোগ করেছে পিয়ংইয়ং। গেল শুক্রবার থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তাদের হত্যার দাবিও করছে তেল আবিব। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে, নেতানিয়াহু বাহিনীর বিমান হামলার আঘাতে হতাহতদের বেশিরভাগই সাধারণ ইরানি। চলমান সংঘাতে বৃহস্পতিবার ইরানের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলা মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানি সাধারণ নাগরিকদের হত্যার দায় এড়াতে পারে না তেল আবিব। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েল রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদে লিপ্ত। দেশটি পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকেও সাবধান করেছে উত্তর কোরিয়া। তারা বলেছে, ইরানের আত্মরক্ষার অধিকার নিয়ে প্রশ্ন তুলে উল্টো আগুনে ঘি ঢালছে পশ্চিমা জোট। যে কোনো সামরিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন সতর্ক বার্তাও দিয়েছে পিয়ংইয়ং। রাহানুল রানা, সময় সংবাদ। হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্ববাজারে কমতির দিকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি কমেছে 0.48%, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম কমেছে 0.37%। এদিকে এশিয়ার শেয়ার বাজারে পতন হওয়ায় ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর থেকেই বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। $76.70 উঠে যায় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ব্যারেল প্রতি বিক্রি হয় $75.14।
তবে ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ঘুরে গেছে জ্বালানি তেলের বিশ্ববাজার। বার্তা সংস্থা রয়টার্স জানায় বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি কমেছে 37 সেন্ট, বিক্রি হচ্ছে $76.33। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি কমেছে 28 সেন্ট, প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $74.86। এদিকে যুদ্ধের প্রভাবে এশিয়ার শেয়ার বাজারে কিছুটা পতন দেখা দিয়েছে। জাপান, তাইওয়ান এবং হংকংয়ের বাজারে সূচক পড়েছে প্রায় 1% মতো। নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বেড়েছে স্বর্ণের। এর ফলে মূল্যবান এই ধাতুর দাম 0.3% বেড়ে আউন্স প্রতি বিক্রি হচ্ছে $3,378। শুভ খান, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ গেল আরও 144 ফিলিস্তিনির। নিহতের অনেকেই মানবিক সহায়তা নিতে জড়ো হয়েছিলেন। বুধবার উপত্যকার বিভিন্ন শরণার্থী ক্যাম্পেও গুলি চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হাসপাতালগুলোতে মাত্র 3 দিনের জ্বালানি মজুদ রয়েছে। গাজায় সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নেটজারিম করিডোরের সামনের সড়কে বুধবার চালানো হামলায় নিহত হয়েছেন অনেকে। নিহতরা খাদ্য সহায়তার আশায় লাইনে দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন গাজা জুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি ক্যাম্পে শরণার্থী তাঁবুতে হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ কয়েকজন। জেইতুন ও মাজাজি ক্যাম্পে বিমান হামলায় একই পরিবারের সদস্যসহ নিহত হয়েছেন আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 55,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুরুতর জ্বালানি সংকটে ভুগছে হাসপাতালগুলো। মাত্র 3 দিনের জ্বালানি মজুদ অবশিষ্ট আছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। তাদের অভিযোগ, রেড জোনের অজুহাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাধা দেয়া হচ্ছে হাসপাতালগুলোতে জ্বালানি পৌঁছাতে। গাজায় মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম ঘিরে সহিংসতা ও প্রাণহানি বেড়েই চলেছে। হামাসের অভিযোগ, এই বিতরণ ব্যবস্থা মূলত ইসরায়েলের সামরিক লক্ষ্য বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে। জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এরই মধ্যে এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। আর ইসরায়েল প্রতিদিনকার এই হত্যাকাণ্ডকে নিরাপত্তা হুমকি প্রতিহত করার অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে 28। 4 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পুতিন বাহিনী, দাবি জেলেনস্কির। আরও একটি এলাকা নিয়ন্ত্রণে নিল মস্কো। যান্ত্রিক গোলযোগের কারণে পরীক্ষার সময় বিস্ফোরিত হয়েছে ইলন মাস্কের স্পেস এক্সের স্টারশিপ 36। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউন্সভিলে শহরে 10ম ফ্লাইট টেস্টের প্রস্তুতির সময় এই ঘটনা ঘটে। স্পেস এক্স জানায়, বিস্ফোরণের পর টিম স্টারবেস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে দ্রুত সাইটটি সুরক্ষিত করতে নামে। এই ঘটনায় কাছাকাছি জনবসতির ওপর কোনো ঝুঁকি নেই বলে জানায় তারা। পাশাপাশি বাসিন্দাদের এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়। এই ঘটনার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নাসাকে স্পেস এক্সের $1 বিলিয়ন চুক্তিগুলো খতিয়ে দেখার নির্দেশ দেয় হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাস্কের মধ্যে প্রকাশ্য বিরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে রয়টার্সকে নিশ্চিত করেন 4 ব্যক্তি। হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। এই পর্যন্ত আহত অন্তত 130 জন। এছাড়া এই হামলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, কিয়েভে হামলায় ব্যবহার করা হয়েছে 4 শতাধিক ড্রোন ও অন্তত 32টি ক্ষেপণাস্ত্র। তবে মস্কোর দাবি, হামলার লক্ষ্য ছিল সামরিক কারখানা। স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের সুমি অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের একটি গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিকে কিয়েভকে জার্মানির ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনায় ক্ষুব্ধ হয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, এতে জার্মানি হবে সরাসরি যুদ্ধপক্ষ। অন্যদিকে ন্যাটো সম্মেলনে অংশ নিতে আগাম প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি। আন্তর্জাতিক সময়। নির্বাচনে জয়ের 1 মাস পর পর্তুগালে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করল মধ্য ডানপন্থী হিসেবে পরিচিত ডেমোক্রেটিক অ্যালায়েন্স। নতুন সরকারের পদক্ষেপে জায়গা পাচ্ছে মধ্যবিত্তের জন্য কর কমানো, বাজেটে উদ্বৃত্ত ও অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়। যদিও সরকারের কর্মসূচিতে কর্মীদের স্বার্থ সুরক্ষিত হয়নি এমন অভিযোগ তুলে অনাস্থা জানিয়েছে মাত্র 3টি আসন পাওয়া দল কমিউনিস্ট পার্টি। তবে সরকারকে সহযোগিতা করতে এই অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছে প্রধান বিরোধী দল সেগা ও সোশ্যালিস্ট পার্টি।
সময় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশ। টাইফুন উটিপের প্রভাবে টানা বর্ষণে ডুবে গেছে বাড়িঘর, ধসে পড়েছে সড়ক, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় বুধবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশটির 1,80,000 বাসিন্দা। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 68,000-এরও বেশি মানুষকে। ব্যবসায়িক ক্ষতির মুখেও পড়েছেন অনেকে। এদিকে প্রাদেশিক ও স্থানীয় পর্যায়ে 10,000-এরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে, যারা ধ্বংসাবশেষ পরিষ্কার, সড়ক মেরামত ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনঃস্থাপনের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তেল আবিবের প্রাণ কেন্দ্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের পারমাণবিক চুল্লি ও পুলিশ কার্যালয়ে পাল্টা আক্রমণ। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। একদিনে নিহত 1.5 শতাধিক। শরণার্থী ক্যাম্পেও নেতানিয়াহু বাহিনীর হামলা। জ্বালানি সংকটে হাসপাতালগুলো। এবং ইউক্রেনের রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে 28। 4 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পুতিন বাহিনী, দাবি জেলেনস্কির। আরও একটি এলাকা নিয়ন্ত্রণে নিল মস্কো। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়।